সত্যি সত্যি কি এসএফআই নামক ছাত্র সংগঠনটি সমস্যায় পড়তে চলেছে? মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মমতা ব্যানার্জি ছাত্র সংগঠন এসএফআইকে নিষিদ্ধ ঘোষণা করতে পারেন? সে পথে কি হাঁটবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? কেন এই কথা বললাম? একটি রাজনৈতিক দলের একজন নেতা তিনি কিন্তু এই দাবিটা করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে এই আবদারটি করেছেন যে হচ্ছে এসএফআই নামক সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হোক। কেন কথা বললাম আর এই প্রতিবেদনটি কেন আপনাদের সামনে নিয়ে এলাম, নিশ্চিতভাবেই তার সম্পর্কে বিস্তারিত আপনাদের কাছে বলবো একটি ছোট্ট ভিডিও ক্লিপিং সহ। তার আগেই একটি গল্প বলি আপনাদের কাছে। বাংলাতে একটি প্রবাদ বাক্য চালু আছে, মামার বাড়ির আবদার। ভাগনা যদি শিশু হয়, অবুঝ হয়, তাহলে ভাগনার মধ্যে এরকম একটি প্রবণতা কাজ করে, এরকম একটি মানসিকতা কাজ করে, তা হলো আমি মামার কাছে যে আবদারই করি না কেন, মামার প্রধান কর্তব্য হলো ভাগনা হিসাবে আমার আবদার মামার পূরণ করা। এটাই মামার কর্তব্য, এটাই মামার দায়িত্ব। ভাগনার এ বোধ শক্তিটা কম থাকে, যেহেতু সে অবুঝ শিশু, যে কোনটা অযৌক্তিক কোনটা যৌক্তিক। কিন্তু মামা যদি বিবেচনাধীন হন, মামা যদি একটু সচেতন হন, মামা নিশ্চিতভাবেই বিবেচনা করবেন যে ভাগনা যে আবদারগুলো তার কাছে করেছে, সেই আবদার কোনটা পূরণ করলে ভাগনার পক্ষে সুখকর হবে, কোনটা যৌক্তিক আবদার, আর কোনটা অযৌক্তিক, কোনটা পূরণ করলে ভাগনার ক্ষেত্রে সুখকর হবে না। সে আবদারটি সুকৌশলে ভাগনাকে বুঝিয়ে শুনিয়ে মামা নিশ্চিতভাবেই এড়িয়ে যাবেন। অর্থাৎ সুখকর হবে যে আবদার পূরণ করলে, বা যে আবদার যৌক্তিক, মামা সেই আবদার পূরণ করবেন ভাগনার। কিন্তু ভাগনা সে কথা কি করে বুঝবে? সে তো অবুঝ, সে তো আবদার করেই চলে একের পর এক। এখন কেন এই কথা বললাম? দেখুন, আমাদের বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে অনেকগুলো রাজনৈতিক দলের অস্তিত্ব আমরা লক্ষ্য করতে পারছি। সেই রাজনৈতিক দলের মধ্যে অনেক এরকম অবুঝ শিশু ভাগনা জন্ম নিয়েছে। তারা কিন্তু তাদের রাজনৈতিক মামার কাছে এরকম বহু অযৌক্তিক আবদার করে থাকেন। সেই আবদারগুলো যদি পূরণ করেন ওই রাজনৈতিক মামা, তাহলে রাজনৈতিক ভাগনার ক্ষেত্রে সমস্যা হতে পারে, যদি মামা একটু বিবেচনাধীন হন। আর মামা যদি বিবেচনাধীন না হন, তাহলে অযৌক্তিক আবদারও পূরণ করবে, সেটা সমাজের ক্ষেত্রে ভালোও হতে পারে, মন্দও হতে পারে। এরকমই একটি আবদারের বিষয় নিয়ে কথা বলবো। তবে আমি যার সম্পর্কে কথা বলবো, যার ভিডিও ক্লিপিং আপনাদের দেখাবো, তাকে কোনো রাজনৈতিক মামা, রাজনৈতিক ভাগনা, রাজনৈতিক মামা, অবুঝ ভাগনা, শিশু ভাগনা এসবের সঙ্গে তুলনা করে তাকে ছোট করব না। যথেষ্ট সম্মান দিয়েই তার সম্পর্কে দু একটি কথা বলবো। আসুন আগে দেখি তিনি কি আবদার করেছেন। এই চ্যানেলের মাধ্যমে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা করজোড়ে অনুরোধ করতে চাই। এসএফআই যেভাবে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, আজ থেকে নয়, বিগত 40 বছর ধরে, আমার অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন এসএফআই এর মতো এরকম উগ্র মাওবাদী ছাত্র সংগঠনকে অবিলম্বে ব্যান করে দেওয়া হয় বাংলাতে এসএফআই। আপনারা শুনলেন। আর এই নেতাকেও আপনারা জানেন, রিজু দত্ত। তিনি একটা সময় তৃণমূলের মুখপত্র ছিলেন বলেই আমরা জানতে পারি। বিভিন্ন টিভি চ্যানেলের বিভিন্ন টক শোতে আসতেন। তিনি বামপন্থী, বিশেষ করে সিপিআইএম পার্টির সমালোচনা করার জন্যই তিনি উদ্গ্রীব থাকেন বলেই মনে করা হয়, এবং তিনি সিপিআইএম পার্টিকে কোনোভাবেই তিনি তার পছন্দ করেন না। সেই কারণে সিপিআইএম পার্টির মুন্ডুপাত করে থাকেন অধিকাংশ সময়। কিন্তু যেহেতু যেটা শোনা যাচ্ছে, এই মুহূর্তে তিনি আর তৃণমূল কংগ্রেসের মুখপত্র নন, তিনি এই মুহূর্তে তার মুখপত্র পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই কারণেই টিভিতে তাকে একটু কম দেখা যায়। যেহেতু মুখপত্র নেই, এটা শোনা যায়। এটাও শোনা যায় রিজু দত্ত নাকি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাংসদ এবং তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক, তার খুব ঘনিষ্ঠ বলেই শোনা যায়। জানি না কোনটা সঠিক কোনটা বেঠিক, তার দল বলতে পারবে এবং তিনি বলতে পারবেন। সেই বিষয়ে আমি যাব না। কিন্তু আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হলো, রিজু দত্তকে যেহেতু এই মুহূর্তে সংবাদ চ্যানেলের বিভিন্ন ডিবেটে আর দেখা যায় না, তাকে দেখা যায় তার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে, এবং তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া
ইউটিউব চ্যানেলে তার বিভিন্ন বক্তব্য আমরা শুনতে পারি বিভিন্ন সময়। এরকমই একটি ইউটিউব চ্যানেলের এক সাংবাদিক বন্ধু তার কাছে গিয়েছিলেন সংবাদ সংগ্রহের জন্য। তিনি যেহেতু সিপিআইএম পার্টিকে ভীষণভাবে অপছন্দ করেন, সেহেতু সিপিআইএম পার্টির যত রকম হচ্ছে খারাপ সেটা বলবার তিনি চেষ্টা করেন। কোনো কোনো ক্ষেত্রে সঠিক কথা বলেন, কোনো কোনো ক্ষেত্রে সেটা সঠিক নাও হতে পারে, এরকমও বিষয় আছে। কিন্তু ওই সাংবাদিক, ইউটিউব চ্যানেলের ওই সাংবাদিকের বন্ধু তার কাছে যখন প্রশ্ন করেন, তখন তিনি এই যাদবপুর কাণ্ড নিয়ে একটি বিশেষ বিষয় তিনি উল্লেখ করেন। সেটা হচ্ছে তিনি মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবদার করলেন, যেটা আপনারা শুনলেন, যে এই সংগঠনটাকে হচ্ছে নিষিদ্ধ করে দেওয়া উচিত। কি কি কারণে নিষিদ্ধ করে দেওয়া উচিত সেটাও আপনি শুনলেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন কোন দাবি নিয়ে হচ্ছে এসএফআই লড়াই আন্দোলন করে চলেছে ধারাবাহিকভাবে কিছুদিন ধরে? সেটা হচ্ছে গণতান্ত্রিক উপায়ে ছাত্র সংসদ নির্বাচন। দীর্ঘ কয়েক বছর যাবৎ ছাত্র সংসদের নির্বাচন বন্ধ রয়েছে। এই ছাত্র সংসদের নির্বাচনের দাবিতেই তারা হচ্ছে লড়াই আন্দোলন করে চলেছে ধারাবাহিকভাবে। আর তার কিছু কারণ আছে। অতি সম্প্রতি সৃজন ভট্টাচার্য কয়েকটি কারণ উল্লেখ করেছেন। তার মধ্যে একটি কারণ তিনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে এই মুহূর্তে অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ না থাকার কারণে ছাত্র সংগঠন মানে ইউনিয়নের ইউনিটগুলো নেই। অথচ ইউনিয়নের নাম করে যে অর্থ তোলা হয়, সেই অর্থগুলো কোথায় যাচ্ছে? অর্থ সংগ্রহ করা হলে ইউনিয়নের নাম করে সেই অর্থগুলো তো ইউনিয়নের কাজে আসবে। অথচ ইউনিয়ন নেই, অর্থ সংগ্রহ হচ্ছে, সেই অর্থগুলো কোথায় যাচ্ছে? এ নিয়েও বিস্তর প্রশ্ন তুলেছেন এসএফআইয়ের বিভিন্ন নেতৃত্বরা। আর এই ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্র করেই ধারাবাহিক লড়াই সংগ্রাম করে চলেছে। আর শাসক পক্ষ তারা মানে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন কিনা বলতে পারবো না, এতদিন ধরে লড়াই আন্দোলন করার ফলেও এখনো পর্যন্ত ছাত্র সংসদে নির্বাচন করবার সময় তারা করে উঠতে পারছে না। তারা কি এসএফআই বা বামপন্থী ছাত্র সংগঠনগুলো কি আতঙ্কের কেন্দ্রস্থল বলে মনে করছেন? তারা কি এই ছাত্র সংসদ এই ছাত্র সংগঠনগুলোকে খানিকটা ভয় পাচ্ছেন? এরকমই একটি বিষয় তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। আর এই ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই যাদবপুরের এই যত ডামাডোল তৈরি হয়েছে। এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে পশ্চিমবঙ্গ উত্তাল। সেই কারণেই এই যাদবপুরের ঘটনাটি ঘটেছে। যাদবপুরের ঘটনাকে কেন্দ্র করে তিনি আরো অনেক কথা বলেছেন, সেই বিষয়গুলো পরে আর এক সময় নিশ্চিতভাবে আসা যেতে পারে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে দাবিটা করে ফেলেছেন তিনি, যৌক্তিক কি অযৌক্তিক সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, কিন্তু তিনি কি কোনটা সঠিক যুক্তি গ্রাহ্য দাবি কিনা আবদার কিনা সেটা তিনি কতটা বুঝেছেন সেটা তিনি বলতে পারবেন। কিন্তু তার আবদার কি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী গ্রহণ করবেন? যদি মুখ্যমন্ত্রী তার নেতা হিসাবে ঋজু দত্তের এই আবদারটি গ্রহণ করে ফেলেন ভুলবশত বা সঠিক ভেবেও, তাহলে কিন্তু সত্যি সত্যি এসএফআই সমস্যায় পড়তে চলেছে। এখন বিষয়টা হচ্ছে, ওই মামার মতো ভাগনার দাবিকে বিবেচনা করে নিশ্চিতভাবে মামা যে সিদ্ধান্ত নিয়ে থাকেন ভাগনার ক্ষেত্রে সুখকর হয় কিনা। এক্ষেত্রেও মমতা ব্যানার্জি নিশ্চিতভাবেই চিন্তা ভাবনা করবেন যে ঋজু দত্তের যে দাবি বা আবদার, সেই আবদারটি পূরণ করা রাজনীতিতে কতটা সুখকর হবে, তৃণমূল কংগ্রেসের পক্ষে কতটা সুখকর হবে, তার উপরে দাঁড়িয়ে নিশ্চিতভাবেই মুখ্যমন্ত্রী গ্রহণ করবেন। আর তার আবদারটা মুখ্যমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছবে কিনা তারও একটি বিষয় আছে। কতটা গুরুত্ব দেবেন এই মুখপত্রের পদ থেকে সরিয়ে দেওয়া এই তৃণমূল নেতার হচ্ছে এই দাবিটিকে কতটা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার উপরে অনেকটা নির্ভর করে। কিন্তু আমার মূল বিষয় বলার উদ্দেশ্য হলো এইটাই, যে এসএফআই সংগঠনটাকে ওই যে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়ার মতো দাবি তিনি কেন করলেন, আবদার তিনি কেন করলেন? তাহলে কি তৃণমূল কংগ্রেস হচ্ছে ভয় পাচ্ছে এসএফআইকে? বামপন্থী ছাত্র সংগঠনগুলোকে তিনি ভয় পাচ্ছেন? যদি বামপন্থী ছাত্র সংগঠনগুলো ছাত্র সংসদের নির্বাচনের মধ্য দিয়ে একটি ভালো জায়গায় পৌঁছতে পারে, তাহলে সমগ্র রাজনীতিতে একটি প্রভাব পড়তে পারে। এটাই হচ্ছে রাজনৈতিক মহলের ধারণা, যে ছাত্র সংসদের নির্বাচনের মধ্য দিয়ে যদি বামপন্থী ছাত্র সংগঠনগুলো এবং এসএফআই যদি ভালো ফল করে থাকে, তাহলে 26-এর বিধানসভা নির্বাচনে নিশ্চিতভাবেই বামপন্থীদের পক্ষে একটি পালে হাওয়া লাগার মতোই ঘটনা।
আগামী বিধানসভা নির্বাচনে বামপন্থীদের পক্ষে একটি সুখবর বলেই ধরে নেওয়া হচ্ছে। আর সেই কারণে কি নির্বাচন করতে ভয় পাচ্ছে? সেই কারণে কি এসএফআই সম্পর্কে, সিপিআইএম পার্টি সম্পর্কে এই কুৎসার প্রচারগুলো করা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, মানে বাম বিরোধী, সিপিআইএম বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে? এইটাই ছিল আপনাদের কাছে আমার তুলে ধরার মূল বিষয়। যদি আপনাদের মনে হয় এই প্রতিবেদনটি বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে। দেখা হবে নিশ্চিতভাবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।